আচ্ছা, আজকে আমরা পড়ব প্রজেক্টাইল মোশন, মানে প্রাসের গতি। আমরা শুরুতেই 11 এর শুরুতেই প্রথম দিকে পড়েছিলাম একমাত্রিক গতি। সেখানে কোনো সরলরৈখিক পথে যদি কোনো বস্তুকণা গতিশীল হয় তার বিভিন্ন ইকুয়েশন ক্যালকুলেট করেছিলাম, সেটা দিয়ে প্রবলেম সলভ করেছিলাম। তারপরে ভেক্টর পড়েছি, বেসিক ভেক্টরটা কি জিনিস, ভেক্টর অ্যালজেব্রা। বেসিক্যালি আমাদের ভেক্টর চ্যাপ্টারে রয়েছে বেসিক ভেক্টর অ্যালজেব্রা, সেটা পুরোটাই পড়েছি, প্রবলেম করেছি আমরা কিছুটা। তো এইবার আজকে আমরা পড়ছি প্রজেক্টাইল মোশন, যাকে বাংলাতে বলছে প্রাসের গতি। প্রাসের গতি এটা কি জিনিস একটু জানতে হবে। মানে কোনো বস্তু কণাকে যদি ভূপৃষ্ঠের ওপরে দাঁড়িয়ে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে নিক্ষেপ করা হয়, ছুড়ে দেওয়া হয়, মানে আমি ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়েও হতে পারি বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে আমি ছুড়ে দিলাম। কিরকম, মানে এক্সাম্পল দিয়ে যদি বলি, ওই যে ক্রিকেট বলকে ছুড়ে দিলাম কোনো একটা অ্যাঙ্গেল করে, মানে কোনো বস্তুকে অনেক রকম ভাবে প্রক্ষেপ করা যায়। একটা পাথরের টুকরো আমি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি এখন ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমি ওপরের দিকে লম্বা ছুড়ে দিতে পারি, তাহলে তার জন্য উলম্ব গতির ক্যালকুলেশন করি। তো পাশের গতি বা প্রজেক্টাইল মোশনটা কি ডিফারেন্ট এখানে। আমি কোনো বস্তুকে ভূপৃষ্ঠের ওপর কোনো বিন্দু থেকে প্রক্ষেপ করব একটা নির্দিষ্ট কোণ করে, কার সাথে, অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে যদি আমি প্রক্ষেপ করি, তখন সেই মোশনটাকে আমরা বলছি প্রজেক্টাইল মোশন। তো ব্যাপারটা কি রকম একটু এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি। আমার এখান থেকে আমি একটা বস্তুকে এইভাবে ছুড়ে দিলাম এইদিকে, একটা ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিলাম এইদিকে। তাহলে বস্তুটা কি এইভাবে চলতে থাকবে, সারা জীবন এরকম ভাবে যাবে? তা না, কি হবে, বস্তুটাকে এভাবে ছুঁড়েছি, ও কিছুটা গিয়ে এইভাবে ঢাবাস করে এসে পড়ে যাবে এরকম, তাই তো? তাহলে এই টাইপের গতিকে আমরা বলবো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। কি আরেকবার বলছি, মানে আমি যখন বস্তুটাকে ছুঁড়েছি, তখন কিন্তু যদি আমি এই অনুভূমিকের সঙ্গে আরেকটা অনুভূমিক সরলরেখা টানি, তাহলে দেখবে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি। তাহলে মানে পাশের গতি কাদেরকে বলবো বা প্রজেক্টাইল মোশন কখন ডিফাইন করতে পারবো যে একটা মোশন প্রজেক্টাইল, যখন এই ব্যাপারটা অ্যারাইজ হবে। আমি কোনো বস্তুকে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে যদি উলম্বভাবে ছুড়ে দিই, ও যাবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উঠবে, আবার উপর থেকে নিচে পড়ে যাবে, এবং সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন ভেলোসিটিটা কি হয়, জিরো হয়। এটা উলম্ব গতির সমীকরণের জন্য প্রযোজ্য। তার জন্য আলাদা থিওরি পড়েছি আমরা। এই কেসটা কিন্তু নয়, আমাদের এই কেসটা এখন স্টাডি করছি। কি কেস? এই যে ভূপৃষ্ঠের ওপরে কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে প্রক্ষেপ করা হলো কোনো একটা অ্যাঙ্গেল করে, কোনো একটা কোণে। অ্যাঙ্গেলটা কোনটা? এই যে অনুভূমিকের সঙ্গে যেটা অ্যাঙ্গেল। কোশ্চেন হতে পারে যে এইটা তো অনুভূমিক, তো অ্যাঙ্গেলটা এখানে হলো কেন? কারণ হ্যাঁ, অনুভূমিকের সঙ্গে আমি সমান্তরাল রেখা টেনেছি, এই অ্যাঙ্গেল করেছি। এখন কিন্তু বস্তুটা এরকম হবে না যে বস্তুটাকে আমি খাড়া ওপরের দিকে ছুড়ে দিয়েছিলাম, সর্বোচ্চ উচ্চতায় যাবে, গিয়ে ভেলোসিটি জিরো হবে, আবার রিটার্ন করে আসবে, এরকম কিন্তু গতি হচ্ছে না। কি, ওকে এইভাবে ছুড়েছি, ওইভাবে যাচ্ছে 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 কিছুটা গিয়ে ও এসে নিচে পড়ে যাবে। তাহলে এই টাইপের গতিকে আমরা বলবো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এখানে কতগুলো কথা আমাদেরকে মনে রাখতে হবে। কি, যেমন যে ওই বায়ুর বাধা নেই এখানটায়, এই যে বস্তুটাকে ছুড়ে দিলাম নিচে এসে পড়বে, যে কোন ত্বরণের জন্য এই মোশনটা হবে, আগে যেরকম বলেছিলাম অভিকর্ষ ত্বরণের জন্য, এখানেও সেম তাই, অভিকর্ষজ ত্বরণের জন্য এটা হবে, মানে অভিকর্ষ বলই শুধু এফেক্ট করবে, কোনো বায়ুর জন্য বাধা বল নেই। আর এটা অলওয়েজ আমরা এই একটা প্লেনের উপরে কনসিডার করছি মোশনটা, এটা 2D প্লেন বলা হয়, দ্বিমাত্রিক তলে এটাকে নিয়ে স্টাডি করছি। মানে যে কোনো একটা প্লেনে হবে, মানে বস্তুটাকে ছুড়ে দিয়েছি এইভাবে গিয়েই তো পড়বে এমন তো না, বস্তুটাকে এইভাবে ছুড়েছি ও এইভাবে এসে পড়ছে তা তো নয়, মানে আমি একটা তল কল্পনা করলেই এর টোটাল ফিচার্সটা স্টাডি করতে পারবো এটা প্লেনে। তো তাহলে এই বেসিক তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে পার্টিকুলার কোনো একটা তলে পুরো প্রাসের গতিটাকে আমি স্টাডি করব। আর
বায়ুর বাধাটা উপেক্ষা করে দিচ্ছি আমরা, আর একটা কি, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের জন্য এই মোশনটা হবে। তো তাহলে এবার ক্যালকুলেশন করা যাক, আস্তে আস্তে স্টাডি করা যাক। তো মনে করছি আমার এইখানে একটা, আচ্ছা একটু আচ্ছা, তো তাহলে এখানে একটু স্টাডি করা যাক পাশের গতিটা কিরকম হতে পারে। এই আমি একটা দ্বিমাত্রিক তলে, এটা আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এটা আমি ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। তো তাহলে এইটা হচ্ছে এই দ্বিমাত্রিক তলের হচ্ছে অরিজিন, মূলবিন্দু ও। আমি এইখান থেকে কোনো একটা বস্তুকে প্রক্ষেপ করব, প্রক্ষেপ করছি, তাহলে বস্তুটা আমি যেরকম দেখালাম, আমি আবার একটু দেখাচ্ছি, যদি এই বিন্দুতে দাঁড়িয়ে ছুড়ি তাহলে বস্তুটা এভাবে ছুড়েছি, তাহলে এভাবে গিয়ে এভাবে পড়ে যাবে। তো আমি এই মোশনটাকে আমি একটা কার্ভেচার দিয়ে প্রথমে স্টাডি করে নিচ্ছি, মানে প্রথমে ধরে নিচ্ছি যে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে যদি কোনো বস্তুকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে ছুড়ে দেই, তাহলে ও এইভাবে এসে এইভাবে পড়বে, এটা প্রথমে ধরে নিচ্ছি আমি আমি এটা ইমাজিন করে নিচ্ছি। কোশ্চেন হতে পারে যে কেন ধরলাম এরকম ভাবে পড়বে, নরমালি এরকম নেচার কেন হলো তোমরা সকলে একটু প্র্যাকটিস করে দেখতে পারো। যদি মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি যদি কোনো বস্তুকে এইভাবে নিয়ে এইভাবে ছুড়ে দেই, এইভাবে ধরে যদি বস্তুটাকে এইভাবে ছুড়ে দেই, তাহলে বস্তুটা এইরকম ভাবে গিয়ে পড়বে না। তো ওই একটা মোশন আমি সিমেট্রিক ভাবে ধরে নিয়েছি যে বস্তুটাকে এখান থেকে ছুড়লাম, এখানে এসে পড়লো। আস্তে আস্তে ক্যালকুলেশন এগেলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার কোশ্চেন হচ্ছে আমি তাহলে যখন ধরে নিচ্ছি যে শুরুতে যখন ছুঁড়েছি তখন তার গতিবেগটা এই দিক বরাবর থাকবে, ইউ বেগ নিয়ে ছোড়া হয়েছে। মনে রাখতে হবে, আমি একটু একটা এক্সাম্পলে যাই। একটা ছোট্ট পাথরের টুকরোকে একটা সুতোর মধ্যে বেঁধেছি, মানে এই ব্যাপারটা আমি পরে বলবো সার্কুলার মোশন পড়ানোর জন্য, তাও আমি একটু বলে দিচ্ছি বুঝতে সুবিধা হবে বলে। একটা ছোট্ট পাথরের টুকরোকে একটা সুতোর মধ্যে বেঁধেছি, বেঁধে নিয়ে হাতে সুতোর একটা প্রান্ত ধরেছি আর অপর প্রান্তে পাথরের টুকরো বাঁধা আছে, এবার নিয়ে আমি এভাবে ঘোরাচ্ছি। ঘোরাতে ঘোরাতে যদি হঠাৎ করে আমি হাতটা ছেড়ে দেই, তাহলে মানে ওই পাথরের টুকরোটার সঙ্গে সুতোটা বাঁধা ছিল, এইভাবে ঘুরছিল। আমি হঠাৎ করে যদি ছেড়ে দিই সুতোটাকে, তাহলে পাথরের টুকরোটা কিভাবে বেরোবে? এই যে বৃত্তাকার পথে ঘুরছিল তার সঙ্গে স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। দেখবে নিজেরা যে একটা সুতোর সঙ্গে ছোট পাথরের টুকরো বেঁধে সুতোর অপর প্রান্ত ধরে যদি এইভাবে ঘুরাই, যদি ছেড়ে দেয় হাতটা, ও কিন্তু স্পর্শক বরাবর, বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বেরিয়ে যায়। তাহলে এই যে কার্ভেচারটা পেয়েছি, মানে পেয়েছি না, ধরে নিয়েছি যে ও বিন্দু থেকে কোনো বস্তুকে প্রক্ষেপ করলে এভাবে গিয়ে এখানে এসে পড়বে। তাতে শুরুতে যখন শুরু করছি মানে ছুড়ছি বস্তুটাকে, প্রক্ষেপ করা হচ্ছে, তাহলে এটার কি নাম দিব? ও বিন্দুটার নাম দিব হচ্ছে প্রক্ষেপ বিন্দু। ও বিন্দুটার নাম দিব হচ্ছে প্রক্ষেপ প্রক্ষেপ বিন্দু। ঠিক আছে, প্রজেকশন পয়েন্ট বলা হয়। আচ্ছা, তো তাহলে সেখানে কত বেগ নিয়ে ছোড়া হচ্ছে? ধরে নিচ্ছে শুরুতে তো আমাকে একটা বেগ নিয়ে ছুটতে হবে, ওই বেগটা হচ্ছে ইউ, এবং সেটা কোন দিয়ে কাজ করবে? এই যে স্পর্শক বরাবর। ওই ইউটাকে বলা হয় প্রক্ষেপ, এটাকে বলা হয় প্রক্ষেপ বেগ বলা হয়। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে প্রক্ষেপ বেগটা অনুভূমিক, এটা তার সাথে একটা অ্যাঙ্গেল করেছে থিটা, তো থিটাকে বলা হয় প্রক্ষেপ কোণ বলছে। থিটাকে থিটাকে কি বলছে? থিটাকে বলছে প্রক্ষেপ কোণ। এবং বস্তুটা যেখান থেকে ছুঁড়েছিলাম ও বিন্দু, ও এসে কোথায় পড়লো? এই বি বিন্দুতে। তাহলে আমি ও থেকে বি বিন্দুর পর্যন্ত দূরত্ব আর ধরে নিচ্ছি, এই আরটাকে বলছি হচ্ছে প্রক্ষেপ সীমা।
এই আরটাকে বলছি প্রক্ষেপ সীমা। তো তাহলে আমি এই কতগুলো জিনিস জানতে পারলাম, কি ও বিন্দু থেকে একটা বস্তুকে যদি প্রক্ষেপ করি মানে ছুড়ে দেই ইউ বেগ নিয়ে, তাহলে ইউ বেগটা কোন দিকে কাজ করবে, যে আমি পথটা ধরেছি এটা সঞ্চার পথ, এইটাকে কি বলা হয়, এই যে এরকম দেখতে পাচ্ছি অর্ধবৃত্তের মতো, এটা হচ্ছিল কি সঞ্চার পথ। সঞ্চার পথ কাকে বলে, যে পথ দিয়ে কোনো বস্তু কণার গতিটা হবে। মানে আমি এখান থেকে ধরলাম গেলাম একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, এবং যে পথ দিয়ে এঁকে বেঁকে যাবো ওইটা আমার সঞ্চার পথ হবে। তাহলে বস্তুটাকে ছোড়া হচ্ছে এখানটায়, ওইভাবে সেখানে পড়েছে, তাহলে এইটা হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথকে বলা হয় লোকাস বলা হয় ইংলিশে। এটা এই পার্টিকেলটার লোকাস, মানে যার প্রজেক্টাইল মোশন হচ্ছে তার লোকাস এটা। আর এখানে ছুড়েছি এখানে এসে পড়েছে, তাহলে এটা প্রক্ষেপ সীমা, মানে রেঞ্জ বলা হয়, এটা এটা রেঞ্জ বলছে। আর এই থিটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে যে কোণে ছোড়া হয়েছে। আর এটা হচ্ছে ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ, প্রজেকশন ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি বলবো। আর ও বিন্দু থেকে ছোড়া আছে যেহেতু ও হচ্ছে প্রক্ষেপ বিন্দু। তো এই সঞ্চার পথ দিয়ে যাওয়ার সময় বস্তুটা সর্বোচ্চ এই বিন্দুতে ওঠে, তাই তো? আবার পড়তে থাকবে, মানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ও তে ছিল তখন ভূপৃষ্ঠ ছিল একটু উপরে গেল, দূরত্ব বাড়ছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে এই যে এই পথ দিয়ে তো গেছে, গিয়ে অভিযোগ থেকে যখন বস্তুটা আস্তে আস্তে উপরে উঠছে, ভূপৃষ্ঠ থেকে দূরত্ব বাড়ছে, সব থেকে দূরত্ব বেশি এটা, আবার আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে এই বিন্দুটার যদি হাইটটা আমি এইচ ধরে নেই, এই এইচটাকে আমরা বলবো সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। এটাকে কি ধরবো, এটাকে ধরবো হচ্ছে সর্বাধিক সর্বাধিক উচ্চতা, মানে ম্যাক্সিমাম হাইট ধরবো। এই কতগুলো জিনিস জেনে নিলাম ক্যালকুলেশন করার আগে। এবার একটা কথা বলি, ভেক্টর যেহেতু আমাদের পড়া হয়েছে, তাহলে দেখতে পাচ্ছি যে ইউ হচ্ছে একটা ভেলোসিটি, মানে গতিবেগ, সে কি রাশি, ভেক্টর রাশি। এর মাথাতে আমি ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে পারি। তাকে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, থিটা কোণ করে আছে। তাহলে ইউ ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। তাহলে একটা এক্স এর দিকে ভাঙবো, একটা ওয়াই এর দিকে ভাঙবো। যেহেতু ইউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে, তাহলে এক্স এর দিকে কত কম্পোনেন্ট হবে, এটার মান যদি শুধু ইউ হয় তাহলে ইউ cos থিটা, যার সঙ্গে কোণ করে থাকে সেটা cos থিটা হয়, যার সঙ্গে কোণ করে না সেটা sin থিটা হয়। তাহলে আমি লিখতেই পারি এখানটায় ইউ এক্স ইকুয়াল টু হবে ইউ cos থিটা, আর ইউ ওয়াই ইকুয়ালস টু হবে ইউ sin থিটা। তার মানে যেহেতু ইউ গতিবেগ নিয়ে ছোড়া হয়েছে, তাকে ভেক্টর দিয়ে লিখছি এরকম ভাবে, কিন্তু মানটা মানে শুধু ইউ ধরে নিচ্ছি আমরা। তাহলে x অক্ষ বরাবর উপাংশ কত হবে ইউ cos থিটা, আর y অক্ষ বরাবর উপাংশ কত হবে ইউ sin থিটা। মানে যদি বস্তুটা x অক্ষ বরাবর বেগ মাপতে চাই পাবো ইউ cos থিটা, y অক্ষ বরাবর বেগ মাপতে চাইলে পাবো ইউ sin থিটা। কিন্তু এটা কোন বেগ, এগুলো সবই কিন্তু প্রাথমিক, এগুলো সবই কিন্তু প্রাথমিক, মানে ইনিশিয়াল বলছি, ইনিশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, ইনিশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল মানে প্রাথমিক বেগ সবই এগুলো। কারণ আমি তো ও বিন্দুতে বস্তুটাকে ইউ বেগ নিয়ে ছুড়েছি। আমরা এটা যদি ভুলে যাই, নরমালি যদি ভাবি, উলম্ব গতির সমীকরণ যেহেতু পড়েছি, কোনো বস্তুকে যদি ধরে নিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে যে বেগে ছুরি সেই বেগেই কি সে সবসময় যায় না, সেই বস্তুটাকে ইউ বেগে ছুড়েছি, কিন্তু কিছুক্ষণ পরে তার বেগ পরিবর্তন হবে, এবং সব পরিবর্তন হতে হতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে জিরো হবে, আবার পরিবর্তন হতে হতে নামতে থাকবে। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এটা আমি দেখতে পাচ্ছি, এটা এখান থেকে শুরু হয়েছে, তাই এখানে ইউ, তার কম্পোনেন্ট এক্স অক্ষের দিকে কত ইনিশিয়ালি ইউ cos থিটা, ওয়াই অক্ষের দিকে কত ইউ sin থিটা, কিন্তু যদি আস্তে আস্তে ও বিভিন্ন বিন্দুতে যেতে থাকে তখন তার গতিবেগটা চেঞ্জ হবে, এবং তখন সেই চেঞ্জের ইউ এর মান চেঞ্জ হওয়ার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষের কম্পোনেন্টও চেঞ্জ হবে। তবে ওইটা এখন বার করতে চলেছি একটু, মানে কি দেখা, ধরা যাক আমি কোনো এক সময় এই জায়গাতে এসে পৌঁছালাম, তার মানে এই বিন্দুটার নাম আমি দিতেই পারি এরকম যে পি বিন্দু দিতে পারি। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক x, y দিতেই পারি।
আমি ধরলাম কোনো এক সময় পি বিন্দুতে এসে পৌঁছালাম। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো আমার জানা হয়ে গেছে। আমি তাহলে শুধু লিখে রাখছি এখানটায় ইউ এক্সটা কত হয়েছে ইউ কস থিটা, আর ইউ ওয়াইটা হয়েছে ইউ সাইন থিটা। এই দুটো আমি লিখে রেখেছি, ঠিক আছে। তো তাহলে আমি কি ধরলাম, যে ধরছি কোনো এক মুহূর্তে ও পি বিন্দুতে এসে পৌঁছালো, কোনো এক মুহূর্তে। তো পি বিন্দুতে বেগ কি ইউ থাকবে? ইউ তো ও বিন্দুতে বেগ নিয়ে ছুড়ে হয়েছিল, ইউ বেগ নিয়ে, এবং তার কম্পোনেন্ট গুলো ইউ কস থিটা ইউ সাইন থিটা। কিন্তু ভি বিন্দুতে গেলে ইউটা বেগ চেঞ্জ হয়ে যাবে, তাহলে তখন সেখানে অন্তিম বেগ ভি হবে। তো ধরে নিচ্ছি পি বিন্দুতে পি বিন্দুতে বিন্দুতে গতিবেগ হবে ভি ভেক্টর ধরে নিচ্ছি। তার মানে এখানে যদি আঁকতে চাই, এই ভি ভেক্টরটা এই দিক বরাবর হবে, এই যে বলেছি স্পর্শক বরাবর হয়, তার দুটো কম্পোনেন্ট পাবো। সেটাকে আমি না ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। তার দুটো কম্পোনেন্ট, একটা এই দিক বরাবর হবে আর একটা এই যে এই দিক বরাবর হয়েছে ভি এক্স, আর এই দিক বরাবর হয়েছে ভি ওয়াই। দুটো কম্পোনেন্ট পেয়েছি না, ঠিক আছে। তো তাহলে আমি যখন বস্তুটা আস্তে আস্তে উপর উঠতে গিয়ে পি বিন্দুতে পৌঁছালো, তখন এই যে পি বিন্দুটা এই যে এইটা, আমি এটাকে আরেকবার একটু ভালো মতো লিখে দিলাম, তার স্থানাঙ্ক x, y। তো ওই বিন্দুতে এই দিক বরাবর v ভেক্টর কাজ করছে, তার দুটো কম্পোনেন্ট পাবো, একটা x এর দিকে vx, একটা y এর দিকে যে vy, ব্ল্যাক দুটো যেটা কালার করেছি। এখন ওই vx আর vy এর মান বসালেই আমি পেয়ে যাব হচ্ছে v এর মানটা। তো এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই। আচ্ছা যদি আমি ও বিন্দুর বেগটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? ইউ ভেক্টর, ও বিন্দুর বেগটাকে ভেক্টর ফর্মে লিখতে যাচ্ছি, ইউ ভেক্টর ইকুয়ালস টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন শিখেছি ভেক্টর পড়তে গিয়ে, সেখানে জানি যে কোনো ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয়। যেহেতু এটা বলেছি প্লাসের গতি প্রজেক্টাইল মোশনটা 2D প্লেনেই হবে, একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাই x আর y এর ভ্যালু জানলেই হবে, z লাগবে না, তাই k ক্যাপ আসেনি, i ক্যাপ j ক্যাপ আছে। আর ux uy মানে একটা x এর ভ্যালু একটা y এর ভ্যালু, কত ux cos θ uy sin θ। মানে এটাকে আমি ভেঙে লিখতেও পারি যে u ভেক্টর ইকুয়ালস টু ux cos θ i ক্যাপ প্লাস uy sin θ, সরি 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 ইউ ux মানে তো u cos θ, হ্যাঁ ux মানে তো u cos θ i ক্যাপ, আর uy মানে তো u sin θ j ক্যাপ, এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটা কোথাকার গেল? এইটা হচ্ছিল প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক বেগ গেল, প্রাথমিক বেগ। আর ভিটা হচ্ছে বেগ কোথাকার? পি বিন্দুর বেগ। অন্তিম বলবো না, ওটা যে কোনো জায়গায় হতে পারে, তো আমি যে কোনো জায়গায় বার করতে, কেউ এখানেও বার করতে পারে, কেউ এখানেও বার করতে পারে, তাই জাস্ট ধরে নিচ্ছি পি বিন্দুর বেগ। তো ওইটাকে আমি ভেক্টর হিসেবে লিখতে চাই, তাহলে কিরকম ভাবে লিখবো? সেটা এরকম হবে ভি ভেক্টর ইকুয়ালস টু vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। তো এখন vx আর vy এর মান বার করতে হবে। তো কোশ্চেন হচ্ছে vx আর vy এর মানটা আমরা কি করে ক্যালকুলেট করব সেটা এখন জানতে হবে। তো তার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে vx আর vy এর মানটা বার করার জন্য যা ক্যালকুলেশন সেটা করব। তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যখন এটা দেখবে ভিডিওটাকে পজ করে খাতাতে ক্যালকুলেশনটা করে নেবে, মানে শুধু দেখলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। তো তাহলে এখন আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি ভি এক্স আর ভি এর মানটা বার করতে যাচ্ছি। তো কোথা থেকে ছুঁড়েছি বস্তুটাকে? ও বিন্দু থেকে। কোথায় গিয়ে পৌঁছেছে? পি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। তো তাহলে দেখতে পাচ্ছি যে বস্তুটা যখন ও থেকে গিয়ে পি বিন্দুতে পৌঁছাবে তখন এইভাবে উঠে গিয়ে যাচ্ছে। এবার একটা কথা ভাবা যাক,
আমি যদি কোনো বস্তুকে উলম্বভাবে ছুড়ে দিই তাহলে সে ওপরে ওঠে, উঠে গিয়ে কেন নিচে নামে? কেন আমি জোর করে একটা গতিবেগ অ্যাপ্লাই করেছি, দিয়ে ধাক্কা মেরেছি, সে ওপরে উঠেছে, কিন্তু নিচে পড়ে আসছে কেন? অভিকর্ষজ বলের জন্য। এখানেও তাই, বস্তুটাকে ছুঁড়েছি আমি একটা বেগ দিয়ে ইউ, তার জন্য এইভাবে গিয়ে এভাবে পড়ছে। তো তাহলে বস্তুটার যদি কোনো বিন্দুতে, সঞ্চার পথের কোনো বিন্দুতে আমি যদি দুটো বেগের কম্পোনেন্ট ভাঙি তাহলে একটা vx পাবো, একটা vy পাবো। এখানেও যদি ভাঙি vx vy পাবো। কিন্তু এই vx কম্পোনেন্টটা যে দিক বরাবর কাজ করছে সেই দিক বরাবর কি কোনো ত্বরণ কাজ করছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আর একবার একটু ভেঙে বলছি। কোনো বস্তুকে যখন উলম্ব উপরের দিকে ছুড়ে দেই, আমি একটা বল প্রয়োগ করে ছুড়লাম, মানে একটা গতিবেগ পেলো, ও গেল গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে গতিবেগ শূন্য হয়ে আবার অভিকর্ষজ বলের জন্য নিচে নেমে আসবে। মানে তখন কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ। আমি যখন এটাকে ছুঁড়েছি এইভাবে ইউ বেগ নিয়ে, সেই মোশনটা যেহেতু অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে হয়েছে, তাই আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি, এক্স আর ওয়াই। একটা ভিএক্স, একটা ভিওয়াই। যেরকম শুরুতে পেয়েছিলাম ইউএক্স ইউওয়াই, ওরকম এখানে পেয়েছি, লিখতেও পারি এখানটায় যে এইদিকে শুরুতে পেয়েছিলাম ইউএক্স আর এইদিকে শুরুতে পেয়েছিলাম হচ্ছে ইউওয়াই। সেরকম ওখানেও পেয়েছি, ভি পি বিন্দুতে ভি যদি পাই, ভিএক্স ভিওয়াই পাবো। তো অভিকর্ষজ ত্বরণ তো অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করে? অভিকর্ষজ ত্বরণ এই দিকে, জি, এই যে এটা জিটা মানে কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করছে? নিচের দিকে, মানে ওটা এইভাবে কাজ করবে। উপরে দিকে গেলে মাইনাস জি বসায়, নিচের দিকে নামলে প্লাস জি বসায়। কিন্তু এটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। কিন্তু এক্স অ্যাক্সিসের দিকে কি কোনো ত্বরণ কাজ করছে বস্তুটার? না। এক্স অ্যাক্সিসের দিকে ত্বরণটা কি? এক্স অ্যাক্সিসের দিকে ত্বরণ শূন্য। এবং প্রথমেই বলেছি বায়ুর বাধা আমরা ধরবো না। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে ত্বরণ শূন্য, তাই এক্স এর দিকে কণাটার কোনো ত্বরণ নেই। তো ত্বরণ যেহেতু নেই, তাহলে গতিবেগ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যদি ত্বরণ না থাকে তাহলে কোনো বস্তু তো সেম গতিবেগ নিয়ে যায়। তাহলে শুরুতে বস্তুটা এক্স অক্ষের দিকে কত বেগ পেয়েছিল? ইউএক্স। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা যা পথ যাবে, সব সময় এক্স অ্যাক্সিসের দিকে গতিবেগ কত থাকবে? ইউএক্সই থাকবে। কেন? খুব গুরুত্বপূর্ণ কথা। এক্স অ্যাক্সিসের দিকে যেহেতু কণাটার কোনো ত্বরণ নেই। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। এবার ওই বেগ নিয়ে অঙ্ক করেছি, কিন্তু এখন এতগুলো ইকুয়েশন এসছে কেন? ভি ইকুয়ালস টু প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2fs। কারণ দেখতে পাচ্ছি যদি বস্তুটার মধ্যে বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকছে। তাহলে ত্বরণের ডেফিনেশনও ব্যাপারটা এরকম, বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকবে। আর যদি ত্বরণ থাকে তাহলে আমাকে ওই অতগুলো ইকুয়েশনের মধ্যে বেছে নিতে হবে সলভ করার জন্য কোনো প্রবলেম। কিন্তু এখানে যেহেতু এক্স এর দিকে কোনো ত্বরণ কাজ করছে না, তাহলে তো বেগ কনস্ট্যান্ট আছে। তার মানে ইউএক্সটা তো সবসময় ইউএক্সই থাকবে। তাহলে বলা যেতে পারে যে এই vx এর মানটা কত বসিয়ে দিতে পারবো? ux। তাহলে এখানে আমি লিখব, আচ্ছা এটাকে আমি একটু নোট করছি কিভাবে লিখব। এটাকে এইভাবে লিখতে পারি যে যেহেতু x অক্ষের দিকে ত্বরণ শূন্য, ত্বরণ a equals to 0, তাহলে আমি বলতেই পারি যে vx equals to ux ই থাকবে, কোনোদিনও চেঞ্জ হবে না। vx দিয়ে শুরু হয়েছিল ওটাই সবসময় থাকবে। আচ্ছা, কিন্তু আমার vy টা চেঞ্জ হবে কেন? ওই vy কম্পোনেন্টটা কোন দিকের কম্পোনেন্ট? উলম্ব দিকে। ওইটা তাহলে চেঞ্জ হবে, তাহলে ওইটা বার করে নিব, তাহলেই হবে। আচ্ছা, তো এখন আমরা vy টা বার করব। শুরুতে উলম্ব দিকে কত বেগ ছিল? uy। কত হলো কিছুক্ষণ পরে পি বিন্দুতে গিয়ে? vy। তো এই uy জানি, vy বার করতে হবে। কোন ইকুয়েশন ইউজ করব? কি দিয়ে করা যেতে পারে? অনেক কিছু দিয়েও করা যেতে পারে, xy। আচ্ছা, কোনটা দিয়ে সুবিধা হবে? আচ্ছা, এটা একটু দেখে নেওয়া যাক কোনটা দিয়ে ইজি হতে পারে। ন্যাচারালি এখানে একটু টাইম দিয়ে নিয়ে এসছে, তাহলে সুবিধা হবে। মানে টাইমটা ধরে নিচ্ছি, তাহলে টাইম দিয়ে আনতে পারবো। ধরে নিই যে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে
সময় লাগে টি। ধরে নিচ্ছি এই যে ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে কত সময় লাগবে পি। ও বিন্দুতে বেগ কত ছিল, মানে ছবির সঙ্গে ম্যাচ করে কিন্তু ক্যালকুলেশন ফেলার দরকার নেই। আমরা ওই দুটো বিন্দুর মধ্যে ডেটা জানি কিনা ইকুয়েশন ফেলবো, সলভ করব। ও বিন্দুতে মনে হচ্ছে যে আমরা তো আগে পড়েছিলাম যে উলম্ব গতির ক্ষেত্রে s ut প্লাস হাফ অফ gt স্কয়ার। এখানে তো উলম্ব না দেখতে ব্যাখ্যা পথে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা বস্তুটা সঞ্চার পথটা এরকম, কিন্তু আমি সঞ্চার পথটা ওরকম আছে, সেই সঞ্চার পথ বরাবর বস্তুর বেগ uv ধরেছি, তাকে তো আমি কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি। এখন একটা x কম্পোনেন্টকে আলাদা করে ক্যালকুলেশন করছি, y কম্পোনেন্টকে আলাদা করে ক্যালকুলেশন করছি। তাহলে সঞ্চার পথটা এরকম হওয়াতে কিন্তু আমার কোনো ক্যালকুলেশনের ডিফারেন্স আসবে না। আমি তো উলম্ব দিকটা ধরে নিচ্ছি এখন, তাহলে আমি উলম্ব গতি সমীকরণ ইউজ করতেই পারি। তো তাহলে আমি ইউজ করছি যে s ইকুয়ালস টু না s ইকুয়ালস টু না v ইকুয়ালস টু u প্লাস gt। এটা উলম্ব গতির সমীকরণে g বসে। তো অন্তিম বেগ বার করব p বিন্দুর উলম্ব দিকে, তাহলে vy বসাচ্ছি। প্রাথমিক বেগ কত ছিল, uy ছিল। যেহেতু উপরের দিকে উঠছে তাই g টা নেগেটিভ হয়ে গেল -g, আর ধরে নিলাম t সময় লাগছে, মানে t হয়ে যাবে। তাহলে এবার uy এর মানটা তো আমার জানা ছিল আগে, খাতা মানে আমি মুছে দিয়েছি। uy টা লেখা ছিল, uy টা ছিল হচ্ছে কত, u cos θ, দেখলে বোঝা যাবে। তাহলে আমার এখান থেকে vy টা হয়ে গেল u, সরি uy টা ছিল u sin θ, ভুল করছি। uy টা ছিল u sin θ লেখা ছিল আগে। তাহলে uy টা u sin θ মাইনাস gt, তাহলে vy টা পেয়ে গেলাম। তো তাহলে এবার মান বসিয়ে দিই এখানটায়। therefore v vector equals to vx মানে কত পেয়েছি, ux ux I cap প্লাস vy মানে কত পেয়েছি পুরোটা, মানে u sin θ মাইনাস gt ব্র্যাকেটের বাইরে j cap। তাহলে এই পেলাম হচ্ছে ভেলোসিটির মানটা। ও না, এটাকে বক্স করব না, এখানে ux এর মানটা বসিয়ে দিই। और v vector equal to ux মানে তো u cos θ, u cos θ I cap প্লাস u sin θ মাইনাস gt ব্র্যাকেটের বাইরে j cap। এইটা পেলাম ভেলোসিটি ভেক্টরটা। কোন বিন্দুর, p বিন্দুর। যে কোনো বিন্দুর জন্য এটা প্রযোজ্য, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, খালি শুধু বিভিন্ন বিন্দুর জন্য বিভিন্ন রকম ভাবে টাইমটা খালি চেঞ্জ হবে। p বিন্দুর জন্য টাইম t বসিয়েছি, অন্য কোনো বিন্দুতে গেলে অন্য টাইম বসাবো, এখানে আসলে ওই টাইমটা বসাবো, যেখানে আসবে সেই টাইম চেঞ্জ হবে। আর যে প্রক্ষেপ অ্যাঙ্গেলে করবে সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে। মানে এই ছবিতে যে কোনো বিন্দুর জন্য করি না কেন টিটা খালি চেঞ্জ হয়ে যাবে। তো এইটার একটু মড বার করব। এটা তো v গতিবেগ পেয়েছি এই বিন্দুর, এটার একটু মড বার করব, মান। মানে এই v এর এটা ভেক্টর ফর্ম, এটা মড করলে কত হয়। তাহলে মডটা করা যাক। আচ্ছা, আমার এই ছবিটার খুব একটা দরকার নেই, ছবিটা লাগবে অবশ্যই, আমি পরে আবার এঁকে নেব। এখন আপাতত আমি ছবিটা মুছে দিচ্ছি, সেটা পরে বলছি, আবার লাগলে এঁকে নেব। আর ভি এর মডটা বার করি, ঠিক আছে? তো তাহলে এগুলো মুছে দিলাম। তো ভি এর মড যদি বার করি, ভি ভেক্টরের মড করলে কত হবে, রুট ওভার অফ, নিয়মটা কি, মড বার করলে আই ক্যাপের কোএফিসিয়েন্ট তার স্কয়ার, মানে ইউ cos θ তার স্কয়ার করব, প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্ট পুরোটা, মানে ইউ sin θ মাইনাস জিটি তার স্কয়ার করে নিয়ে পুরোটা রুট। তাহলে এটা ক্যালকুলেশন করি এবার। তাহলে এইটা মুছে দিলাম। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে রুট ওভার অফ ইউ স্কয়ার cos স্কয়ার থিটা হলো, আর এখানে a মাইনাস b তার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই হয়ে গেল। তো এই দুটো টার্ম থেকে যদি ইউ স্কয়ার কমন নেই তাহলে কত আসবে, ইউ স্কয়ার কমন নিলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস জি স্কয়ার টি স্কয়ার
মাইনাস 2GTU সাইন থিটা। তাহলে দেয়ারফর ভি ভেক্টরের মড আলটিমেটলি বের হচ্ছে কত, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 1, তার মানে বের হচ্ছে ইউ স্কয়ার প্লাস জি স্কয়ার টি স্কয়ার মাইনাস 2UGT ইনটু সাইন থিটা। আচ্ছা এরকম ফর্মে লিখেছে, এরকম ফর্মে লিখেছে। তাহলে এই হয়ে গেল আমাদের ইউ এর ভি এর মডটা। ঠিক আছে, আমি একটু মার্কারে কালি করে নিই। তাহলে এই ক্যালকুলেশনটা সবাই দেখে নাও, তো খাতাতে করে নিতে পারো। এবার নেক্সট একটু কতগুলো ফর্মুলা ডেরিভেশন করব। তাহলে এই যে ভিটা পেলাম, এই ভিটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে ওই যে পি বিন্দুটা ছিল সেই পি বিন্দুতে থাকা অবস্থায় কণাটার বেগ কত। এবং একটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করছে না, তাই এক্স এর দিকে ভেলোসিটি সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওইটা আমরা সবসময় ধরবো। আচ্ছা এইবার কিছু ক্যালকুলেশন করা যাক আস্তে আস্তে, যেগুলো আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখবো। যতটা সম্ভব ফর্মুলা না মনে রেখে পুরো থিওরিটা মনে রাখার, তাহলে আমার যে কোনো অঙ্ক দিলে যে কোনো সময় সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। ওই ছবিটা আমি আবার এঁকে নিব যাতে আমার সুবিধে হয়। এবার একটু ছোট করে রাখছি সাইডে। এটা x, এটা y, ধরে নিচ্ছি এইটা একটা প্রজেক্টাইল মোশন। এই দিক বরাবর ভেলোসিটি ছিল ইউ ভেক্টর, এই অ্যাঙ্গেলটা থিটা, এই দিক বরাবর ছিল ইউ কস থিটা, আর এই দিক বরাবর ছিল ইউ সাইন থিটা। এটাকে ইউএক্স নাম দিয়ে বলতাম, আর এটাকে বলতাম হচ্ছে ইউওয়াই নাম দিয়ে। ওকে, আচ্ছা এই অবস্থাতে আমি ধরে নিচ্ছি বস্তুটার, বলেছিলাম এটা সর্বোচ্চ উচ্চতা, এটা কত, এটা বলেছিলাম হচ্ছে এইচ। তাহলে সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেট করব। তাহলে এখন কি কাজ ক্যালকুলেট করতে চলেছি, 1 নম্বর সর্বোচ্চ উচ্চতা। কিভাবে ক্যালকুলেট করব, আমি এইটা ইউজ করি, s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ gt স্কয়ার। আমি আবারও বলেছি আমাদের এই মোশনটা এরকম কার্ভেচার, মানে এই সঞ্চার পথ যেটা বলে লোকাস যাকে বলে, কিন্তু আমরা তো এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। মানে এই ক্যালকুলেশন গুলো খুব ইজি হয়ে যাবে যদি আগের টুকু পার্ট যদি খুব ভালো মতো বুঝে নেওয়া যায়, তাহলে একটা কিচ্ছু আটকে হবে না, ছবি আঁকতে হবে না, নিজে হাতে হাতে এমনি হয়ে যাবে। তাও আমি বলছি, আমরা তো প্রথমেই ধরে নিয়েছি যে আমরা মোশনটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমি এখন ওর হাইটটা বার করছি, যে এখান থেকে যে প্রজেক্ট করা হয়েছে ও এইভাবে গিয়ে এখানে এসে আবার নিচে পড়েছে, তো এই টপ পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। মানে ওর যে লোকাসটা মানে সঞ্চার পথ, সেখানে উপরে উঠতে 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 এই জায়গাটা গিয়ে ম্যাক্সিমাম গিয়ে পৌঁছেছে, আবার নিচে নেমেছে। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, এই হাইটটা বার করতে চাই, তো এটা হাইটটা তো মানে ভার্টিক্যাল মোশনের জিনিস, আমি তো হরাইজন্টাল হাইট বার করছি না, হরাইজন্টাল ডিসটেন্সও বার করছি না। হরাইজন্টাল তো হাইট হবে না, হরাইজন্টাল ডিসটেন্স হবে, তা তো বার করছি না, বার করছি ভার্টিক্যাল হাইট। তাহলে তার জন্য আমি সবসময় ওয়াই অ্যাক্সিসের ভ্যালু নিব, মানে ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি নেব, ওয়াই অ্যাক্সিসের অ্যাক্সেলারেশন নেব, সব ওয়াই অ্যাক্সিসের নেব। তো তাহলে এই ইকুয়েশনে আমি এস মানে ওই ডিসটেন্স না বলে হাইট বলবো। অ্যাকচুয়ালি এটা এইচ দিয়েই লেখা হয় ফর্মুলাতে, এস এর জায়গায় বলেছিলাম আগে। তো তাহলে এখানে আমি কত হাইট দিয়েছি ম্যাক্সিমাম, ক্যাপিটাল এইচ লিখলাম। এবার যখন ইনিশিয়ালি ছুড়েছি তখন তার ভেলোসিটি কত, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন থিটা। কেন, আমি ভার্টিক্যাল মোশন ধরছি, তাহলে ভার্টিক্যালের ক্যালকুলেশন করব। তাহলে ইউ ইনটু সাইন থিটা। আচ্ছা এটা এইভাবে করতে গেলে একটু জটিল হয়ে যায়, মানে একটু বড় হয়ে যায় প্রসেসটা। আমি বরং এই ইকুয়েশনটা না নিয়ে এইটা নিয়ে করি, একটু বেশি বড় হয়ে যায়, ফালতু অত বড় করে লাভ নেই। আমি অন্য একটা ইকুয়েশন ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা পড়েছি। আচ্ছা
আমি এখান থেকে প্রজেক্ট করেছি কোথায় গিয়ে দাঁড়াবে এই বিন্দুটাতে, এতটুকুর জন্য আমি কি ক্যালকুলেশন করব, ভার্টিক্যাল হাইট। তার মানে এই বিন্দুতে ছুঁড়েছি, এটা তো হরাইজন্টালের মধ্যেই বসে রয়েছে, তাহলে এর হাইট 0। এখানে গিয়ে দাঁড়িয়েছে হরাইজন্টাল থেকে কত হাইটে রয়েছে, h হাইটে, তাহলে ভার্টিক্যাল হাইট h বসাবো। বেশ, তাহলে ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি কত, কোনটা বলবো, u cos থিটা বলবো না u sin থিটা বলবো? বারবার করে বলছি, সবসময় ভার্টিক্যাল হাইট বার করছি মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট নেব। ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে কত, তাহলে v sin থিটা, তাহলে ইনিশিয়াল এখানকার ভেলোসিটি হচ্ছে v sin থিটা, মানে u টা বসাবো, সরি ভি না ইউ আছে, ইউটা তাহলে কত বসাবো, ইউ সাইন থিটা বসাবো। যখন এখানে গিয়ে পৌঁছাবে তখন ভার্টিক্যাল ভেলোসিটি কত। একটা পাথরের কথা ভাবা যাক, একটা ছোট্ট আগের টপিক যখন পড়েছি ভার্টিক্যাল মোশনে, ছোট্ট পাথরের টুকরোকে নিয়ে উপরে ছুড়ে দিয়েছি, একদম স্ট্রেট উঠেছে, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে দাঁড়িয়ে গেছে, মানে ভেলোসিটি কত, 0, তারপর নিচের দিকে পড়ছে। তাহলে এখানেও তাই হবে, যখন এটাকে প্রজেক্ট করব ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি হবে 0, কিন্তু সেটা কোন ভেলোসিটি 0 হবে, ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি 0 হবে এইটা। এখানে কিন্তু এই দিক বরাবর ইউ cos থিটা কিন্তু থাকছে, কেন আমি একটু আগেই ক্লিয়ার করে দিয়েছি যে x অ্যাক্সিসের দিকে যদি কোনো অ্যাক্সিলারেশন মানে ত্বরণ নেই, তাহলে এখান থেকে শুরু করে যতগুলো বিন্দু পাবো, যদি 1 কোটি বিন্দু কল্পনা করি, প্রত্যেকটা 1 কোটি বিন্দুতে ভেলোসিটি ইউ cos থিটায় থাকবে, কোন দিকে, x অ্যাক্সিসের। তাহলে কোনটা চেঞ্জ হয়, ভার্টিক্যাল গুলো। তো এই পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে, এই পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি v ইকুয়ালস টু 0 হবে, কেন, ওটা ম্যাক্সিমাম পয়েন্ট। ওই যে ওই কনসেপ্ট, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে যদি উলম্ব গতির ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে বস্তুটার বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে সেই কনসেপ্ট থেকে ভার্টিক্যাল ভেলোসিটি 0 এই পয়েন্টে। তাহলে আমাকে তো ভার্টিক্যাল মোশনই ক্যালকুলেশন করছে, এখন সব ভার্টিক্যাল হাইট বার করছে, তাহলে ভার্টিক্যালের সমস্ত ডেটা নেব, তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি 0। আচ্ছা, ইউ মানে কত হবে, ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা তার হোল স্কয়ার, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাই জি এর এগেইনস্টে -2g, আর এটা বড় h ধরা হয়েছে, বড় h, তাহলে এইটা এদিকে চলে আসছে, 2g বড় h ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তো देयरफॉर h ইকুয়ালস টু পাচ্ছি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এই পেয়ে গেলাম আমরা হাইটটা। তাহলে প্রজেক্টাইল মোশনের যে ম্যাক্সিমাম হাইট সেটা পেয়ে গেলাম। কি আরেকবার বলেছি, আমি প্রজেক্টাইল মোশনটার সঞ্চার পথ দেখতে পাচ্ছি, কিন্তু সঞ্চার পথের কোনো বিন্দুতে যখন আমি কিছু ক্যালকুলেশন করব তাকে সবসময় কম্পোনেন্টে ভাগ করি। তাহলে এখন কম্পোনেন্টে ভেঙেছে যাই, ও বিন্দুতে, আচ্ছা আমি কি ক্যালকুলেট করতে চলেছি, ও বিন্দু থেকে ছুঁড়েছি, এই বিন্দু থেকে দাঁড়িয়েছে, এই বিন্দুটা থেকে দাঁড়িয়েছে সর্বোচ্চ বিন্দু, এর হাইটটা কত। তো যখন এখান থেকে ছোড়া হয়েছে ভূমির উপর দাঁড়িয়ে ছিল 0, যখন এখানে গিয়ে দাঁড়িয়েছে তখন হাইটটা কত, h। তাহলে যেহেতু ভার্টিক্যাল হাইট ক্যালকুলেট করছি, তাহলে এই দুটো বিন্দু যার ডেটা নিব সেটা ভার্টিক্যাল ডেটা নিব, তাহলে ইউজ করছি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh। এই বিন্দুতে যেহেতু সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বস্তুটা থেমে যাবে, নিচের দিকে পড়ে, ভার্টিক্যাল মোশনের জন্য যেরকম ধরেছি, তাহলে এখানেও ভার্টিক্যাল কম্পোনেন্টের ভেলোসিটি 0 হবে। আর যেখান থেকে ছোড়া হয়েছে সেখানে ভার্টিক্যাল ভেলোসিটি কত, ইউ সাইন থিটা, তাহলে প্রাথমিক বেগটা বসে গেল এটা, আর যেহেতু উপর দিকে যাচ্ছে তাই মাইনাস হয়েছে 2g, হাইটটা h বার করব, ক্যালকুলেশন করে বেরিয়ে গেল। এইবার আমরা ক্যালকুলেট করব হচ্ছিল এবার ক্যালকুলেট করব হচ্ছিল সময়টা, সময় ক্যালকুলেট করব, টাইম। এই ম্যাক্সিমাম হাইট যেতে কত টাইম লাগছে সেটা বার করব। কি বার করব, ম্যাক্সিমাম হাইট যেতে কত টাইম লাগছে। তো তার জন্য আমাদের এই ইকুয়েশনটা ইউজ করি, v ইকুয়ালস টু u প্লাস gt। তো সিমিলারলি আগের কনসেপ্ট থেকে ভিটা হবে 0, কারণ ভার্টিক্যাল ব্যাপারটাই তো ধরে নিচ্ছি, হরাইজন্টাল কোনো কিছু ক্যালকুলেশন আসছে না। ইউটা হবে হচ্ছে ইউ সাইন থিটা, এটা হয়ে যাবে -g, টাইমটা ধরে নিলাম t1 লাগছে, তাহলে देयरफॉर g t1 ইকুয়ালস টু u সাইন থিটা, therefore t1 equals to u sin theta divided by g। তাহলে এই হয়ে গেল আমাদের টাইম। কোন টাইমটা, এই টাইমটা হচ্ছে হলো সর্বোচ্চ বিন্দুতে যেতে
সময় লাগে, ম্যাক্সিমাম পয়েন্টে যেতে কত সময় লাগছে ইউ সাইন থিটা। এবার এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে বায়ুর কোনো বাধা নেই, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট এখানে পড়তেও কত সময় লাগবে, সেম লাগবে। এটা না করলেও মানে আচ্ছা আমি টাস্ক দিলাম, বাড়িতে করে নিবে যে এইখান থেকে এখানে পড়তে কত টাইম লাগে। যদি বার করা যায় যে t2 যদি ধরে নিই, t2 ইকুয়ালস টু লাগবে u sin থিটা বাই g, মানে এই টাইমটা কি সর্বোচ্চ বিন্দু থেকে পড়তে সময় লাগে। কোথায়? ভূমিতে পড়তে। তা টোটাল টাইম পিরিয়ড কত হবে? তার মানে এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট বলা হয়, মানে টোটাল টাইম, মানে যতক্ষণ ও মানে যতক্ষণ ও ভেসে থাকবে বায়ুতে, বায়ুর মধ্যে যতক্ষণ চলবে, 0 থেকে শুরু করে এই বিন্দু, টোটাল টাইম, ওটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। সেটা কত হবে? t ইকুয়ালস টু t1 প্লাস t2, তো দুটোই তো সমান, তাহলে u sin থিটা বাই g প্লাস u sin থিটা বাই g, তাহলে therefore t equals to 2u sin থিটা ডিভাইডেড বাই g, এইটা হচ্ছে t টোটাল টাইম পেলাম। তাহলে যেখান থেকে ছুটবো আর যেখানে গিয়ে পড়বে টোটাল যে টাইমটা সেটা কত? 2u sin থিটা ডিভাইডেড বাই কত হবে? 2u sin থিটা ডিভাইডেড বাই g। তাহলে ঠিক আছে, নেক্সট এবার তাহলে ম্যাক্সিমাম হাইট বেরোলো, টোটাল টাইম বেরোলো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার হরাইজন্টালটা ভাববো। আমি ছুঁড়েছি কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে। কোথায় এসে পড়লো? এইখানটায়। তো এটা হরাইজন্টাল ডিসটেন্স হয়েছে আমার প্রক্ষেপ বিন্দু আর যেখানে এসে পড়লো তার মধ্যে দূরত্বটাকে কি বলেছিলাম আমি? প্রক্ষেপ সীমা বা রেঞ্জ বলেছিলাম। এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আর ধরে নিচ্ছি। তো এখন এই আরটা ক্যালকুলেট করব। তাহলে এই বাকিটুকুটা মুছে নিই। যদি এটা লিখতে হয় এই ভিডিওটা স্টপ করে লিখে নিবেন। আমি তাহলে এখন মুছে দিয়ে আরটা ক্যালকুলেট করব, যেটাকে কি বলছি? রেঞ্জ বা প্রক্ষেপ সীমা বলছি। তাহলে আমি এখন রেঞ্জ ক্যালকুলেট করব। কি করব? হরাইজন্টাল দিকে মানে রেঞ্জ মানে কত? ox। এই হরাইজন্টাল দিকে কোনো অ্যাক্সিলারেশন আছে? তো অ্যাক্সিলারেশন না থাকলে ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট বার করার জন্য কোন ফর্মুলা? নরমাল ভেলোসিটি v ইকুয়ালস টু s বাই t। তাহলে এই দিকে ভেলোসিটি কত? u cos থিটা, s কত ডিসটেন্স গেছে? r, আর t টা কত? আচ্ছা এইখানে একটু কথা বলার আছে। আমি ধরলাম যে এখান থেকে প্রজেক্ট করেছি, ও এখানে এসে পড়েছে, তাহলে এই যে লোকাসটা আছে সঞ্চার পথ, এইভাবে গিয়ে ঘুরে এইভাবে আসতে কত সময় লেগেছে? t, সেটা কত? 2u sin থিটা ডিভাইডেড বাই g। তো তাহলে যদি এরকম ভাবে ওই মোশনটা ওরকম ভাবে না হয়, ও থেকে এই বিন্দুটার নাম ধরে দিলাম b, b তে আসতে কত সময় লাগবে? ওই একই লাগবে, t লাগবে। কেন? আমি একটা বস্তুকে এখান থেকে ছুড়ে দিচ্ছি, এইভাবে এসে এইভাবে পড়ছে, তাহলে এটাকে উপর দিয়ে ভাবি যদি, যে সময় লাগছে নিচ দিয়ে ভাবলেও একই সময় লাগবে। তাহলে ওই সময়টা আমি t বসাবো। তাহলে therefore r equals to u cos theta into t, তাহলে মান বসাই। therefore r equals to u cos theta, t এর মানটা বসাবো 2u sin theta divided by g। তাহলে r equals to 2 sin, আচ্ছা r equals to u স্কয়ারটা এখানে u গুণ করলে u স্কয়ার হবে, 2 sin theta into cos theta divided by g। তাহলে এটা কত হবে? sin 2 theta। তাহলে therefore r equals to u square sin 2 theta divided by g। এইটা হয়ে গেল রেঞ্জ, মানে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা বলা হয় এইটাকে, রেঞ্জ যাকে বলছে ইংলিশে। আর ইউ স্কয়ার sin 2 থিটা। এইবার এখান থেকে একটা কোশ্চেন আছে আবার। কি রকম কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে যে প্রক্ষেপ সীমা আরটা কখন ম্যাক্সিমাম হবে? বুঝতে পারা যাচ্ছে তো? r ইকুয়ালস টু u স্কয়ার sin 2 থিটা বাই g, এই যে প্রক্ষেপ সীমা, এটা কখন ম্যাক্সিমাম হবে?
তো এটা খুব ইজি বলা যায় যে ইউ স্কোয়ার তো আমার হচ্ছে প্রক্ষেপ বেগ, মানে যে বেগে আমি এখান থেকে ছুড়েছি, একটা কনস্ট্যান্ট বেগে ছুড়েছি, ওটা তো আর চেঞ্জ করতে পারছি না। আর জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে যেহেতু আমি মানে টোটাল সিস্টেমটা স্টাডি করছি ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি জায়গায়, এমন তো না পৃথিবীর ব্যাসার্ধের কাছাকাছি কোনো দূরত্বে এই মোশনটা হচ্ছে, তা নয়। পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক ক্ষুদ্র একটা ডিস্টেন্স ধরে এটা ক্যালকুলেশন করা হচ্ছে, তাই সেক্ষেত্রে জি অলওয়েজ কনস্ট্যান্ট। তো তাহলে একমাত্র সাইন টু থিটাটাই চেঞ্জ হলে আর এর মান কমতেও বাড়তে পারে। তো মানে এটা আমরা জানি, হয়তো তোমাদের পড়া হয়নি, যে সাইন টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু সাইন টু থিটা। মানে শুধু সাইন টু থিটার না, যে কোনো সাইন ফাংশনের সাইন, ধরে নিলাম সাইনের মধ্যে আছে আলফা এক্স প্লাস ওয়াই প্লাস আলফা বিটা টি, যা খুশি 4 5 এত কিছু কোণের মধ্যে আছে, সেটা সর্বোচ্চ কত ব্যাক হবে। মানে সাইন কোণে যাই থাকুক, সাইন ফাংশনের সর্বোচ্চ মান 1 হয়। তাহলে আমি বলতেই পারি যেহেতু সাইন কোণের ভিতর টু থিটা আছে, তাহলে সাইন টু থিটার সর্বোচ্চ মান কত হবে, সাইন ফাংশন যেহেতু 1, তাহলে আমি লিখতে পারি এখানটায় যে আর ম্যাক্স কত হবে, সেটা হবে ইউ স্কোয়ার বাই জি। মনে হচ্ছে কোথাও ভুল হলো নাকি, না ঠিক আছে, ইউ স্কোয়ার বাই জি, হ্যাঁ ঠিক আছে, আর আর ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এইবার তাহলে কখন হলো এটা ম্যাক্সিমাম, যখন sin 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে অর sin 2 থিটা ইকুয়ালস টু এটা মানে কত sin 90, তাহলে sin sin ক্যান্সেল আউট হয়ে গেলে 2 থিটা ইকুয়ালস টু 90, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু 45 হলে এই আরটা ম্যাক্সিমাম হবে। একটা এক্সাম্পল দেওয়া যাক, শর্টপুট খেলেছি আমরা স্কুলে কলেজে শর্টপুট হয় কিরকম, ওই যে একটা লোহার বল থাকে, তাকে এরকম ভাবে ধরে ছুটতে বলে, যে বেশি ডিস্টেন্স কভার করতে পারে তাকে বলা হয় ফার্স্ট। তো সেই শর্টপুটটাতে ওটা থ্রো করাটা লজিক আছে কিরকম, এইটা শর্টপুটটা ঠিক একদম একটা প্রজেক্টাইল মোশনের মতো। মানে আমি যদি শর্টপুটটাকে ধরে নিয়ে এইভাবে থ্রো করি, তার মানে ওকে এখান থেকে ছুটছি, মানে ওইভাবে সেভাবে পড়বে, লুকস লাইক প্রজেক্টাইল মোশন, এটা ছবি এঁকেছি বোর্ডে। তো আমাকে দেখতে হবে কে দূরে বেশি ফেলতে পারে, গায়ে জোর দিয়ে ছুড়লে কিন্তু দূরে যাবে তা নয়, লজিক আছে, কি লজিক, এই আরটা হচ্ছে প্রক্ষেপ সীমা, মানে এটা হরাইজন্টালি ডিসটেন্স ঠিক করে। তাহলে কখন বেশি হবে, আমাকে যদি মোশনটা যদি এরকম ভাবে সেরকম ভাবে পড়ে, তাহলে আরটা কখন বেশি হবে, দেখতে পেলাম তো কখন, যখন থিটা ইকুয়ালস টু 45 হবে। তাই শর্টপুটটা ছোড়ার সময় আমরা খুব এভাবে ফেললেও হবে না বা খুব এভাবে ফেললেও হবে না, ঠিক এটা হরাইজন্টাল আর এটা ভার্টিক্যাল, এদের মাঝখানে 45 অ্যাঙ্গেল করে যদি থ্রো করি, তাহলে সবচেয়ে বেশি থাকবে, শক্তি লাগবে না, লোহার বল জোরে দূরে যাবে তা লাগবে না, আমায় কি করতে হবে, ওই হরাইজন্টাল আর ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুটতে হবে, তাহলে ম্যাক্সিমাম দাঁড়িয়ে গিয়ে পৌঁছাবে। তাহলে এই হচ্ছে এতটুকু ক্যালকুলেশন। আচ্ছা, এবার একটা বড় জিনিস আছে, সেটা ওই আগের মতো করে আগের ছবিটার মতোই বলবো, তাহলে এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেল, জায়গা লাগবে আমার এবার। আচ্ছা, সেটা হচ্ছে যেটা গেছিলাম, ধরে নিচ্ছি কোন একটা সময় পি বিন্দু থেকে গিয়েছি, সেই পি বিন্দুটা মানে কত এক্স কমা ওয়াই, মানে সেক্ষেত্রে এরকম। আচ্ছা, আমি ছবিটাকে আবার আঁকছি একটু ক্লিয়ার করার জন্য। এই হলো, এই বরাবর ইউ ছোড়া হয়েছে, এটা থিটা, এটা এক্স, এটা ওয়াই, ওই ইনিশিয়াল গুলো রাখলাম না, এটা ও বিন্দু, ধরে নিচ্ছি এই পয়েন্টে গেছে কোনো এক সময় পি,